আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব প্রাণীরাজ্যের দ্বিতীয় পর্ব নিডারিয়া সম্পর্কে। দেখো, নিডারিয়াকে আগে সিলেন্ট্রারেটা বলা হতো। নিডারিয়া পর্বের পূর্ববর্তী নাম কি ছিল? সিলেন্ট্রারেটা। সিলেন্ট্রারেটা। আচ্ছা, নিডারিয়া পর্বের পূর্ব নাম ছিল সিলেন্ট্রারেটা। আচ্ছা, নিডারিয়া পর্ব বলতেই আমরা যে প্রাণীটাকে বুঝি সেটা হলো হাইড্রা। হাইড্রা প্রাণীটা দেখতে এমন, অনেকগুলো কোর্সিকা আছে 8-10টা। আচ্ছা, এটা তো এই প্রাণীটাকে আমরা সবাই চিনি। আরো কিছু প্রাণী চিনি, দেখো জেলিফিশ। হাইড্রা জেলিফিশকে আমরা চিনি, কিন্তু বাকিগুলো কিন্তু আমরা খুব একটা চিনি না। এই প্রাণীগুলোর নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে আছে সি অ্যানিমন, পর্তুগিজ যুদ্ধ মানব, নীল বোতাম জেলিফিশ, বোতামের মতো, যেটা জেলিফিশটা বোতামের মতো এবং নীল দেখতে। আচ্ছা, তারপরে সামুদ্রিক কলম, কলমের মতো দেখতে যে প্রাণীটা, এবং ব্রেইন কোরাল, কোরালটা ব্রেইনের মতো। আচ্ছা, এখন দেখো আমরা এটার কিছু বৈশিষ্ট্য বা স্পেশালি সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জানি নিডারিয়া পর্বের। এরা সবাই আসলে সামুদ্রিক বলা যায়। মাত্র 20টা প্রজাতি মিঠা পানির। কয়টা প্রজাতি? 20টা প্রজাতি মিঠা পানিতে থাকে। স্বাদু পানিতে আমরা কয়টা প্রাণী পাই? 20টা প্রাণী। এর মধ্যে হাইড্রা অন্যতম। আচ্ছা, এরা দেখো, এদেরকে বলা হয় সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ সি। আচ্ছা, এরা যে এত সুন্দর, এক একটা নীল বোতামের মতো, কলমের মতো, তারপরে ব্রেইনের মতো, এরা দেখতে ফুলের মতো ছড়ায় থাকে সমুদ্রের ভিতরে। এরা ফুলের মতো ছড়ায় থাকে, এই কারণে এদেরকে আমরা বলতে পারি ফ্লাওয়ার অফ সি বা সমুদ্রের ফুল। আচ্ছা, প্রবাল এবং প্রবাল প্রাচীরের বলতে কি বুঝি আমরা? দেখো, প্রবাল, কোরাল। আমরা যদি সেন্ট মার্টিনে যাই সবাই, তখন দেখতে পাবো যে ওইখানে আমরা কিন্তু কোরাল দেখতে পাই। কোরাল পুরা দ্বীপটার বেষ্টন করা আছে কোরালগুলো। দেখো, যখন শক্ত হয় এবং তোমার মৃত জিনিসের মতো মনে হয়, ইটের মতো মনে হয়। কিন্তু এটা কিন্তু একটা প্রাণী। এখন এরা যখন পুরা বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় এবং প্রাচীরের মতো দেখা যায়, দেয়ালের মতো, তখন এটাকে বলা হয় কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। আচ্ছা, তো এই কোরাল রিফ এবং প্রবাল প্রাচীর সমূহের মধ্যে সামুদ্রিক প্রাণীর মধ্যে 25%ই এই কোরাল রিফের মধ্যে থাকে। যেমন কোরাল স্নেক, আমরা কোরাল মাছ খাই যেটা, এটা। তো এর 25% সামুদ্রিক প্রাণী কোথায় থাকে? কোরাল রিফের মধ্যে থাকে বা প্রবালের ভিতরে থাকে। আচ্ছা, এখন দেখো, এখানে সবচেয়ে বড় যে প্রাণীটা, এটার নাম হলো, আচ্ছা, একটা প্রাণী নিডারিয়া পর্বের, যার নাম সামুদ্রিক বল্লা। আচ্ছা, বল্লা কি করে? কামড়ায়। আচ্ছা, এই বল্লা কিন্তু কামড়াইলে 67 জন মানুষকে মারতে পারে। সামুদ্রিক বল্লা কতজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে? 67 জন। আচ্ছা, বল্লার সায়েন্টিফিক নেমটা দেখো একটু, সিরোনিক্স ফ্লিকারি। সামুদ্রিক বল্লা বা সিরোনিক্স ফ্লিকারি, এরা 67 জন মানুষকে কিন্তু মারতে পারে, মৃত্যুর কারণ হইতে পারে। আচ্ছা, এই পর্বের প্রাণীরা সমুদ্রের নিচে একবারে ঘন হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হবে যে একবারে ঘন জঙ্গল। তো এই ঘন জঙ্গল যেহেতু মানে এই কারণে বিজ্ঞানীরা এদেরকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করছে। নিডারিয়া পর্বের প্রাণীদের ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করছে। আচ্ছা, যেখানে প্রচুর গাছপালা থাকে এবং ঘন হয়ে থাকে এবং বৃষ্টি হয় প্রচুর। এই কারণে এই বনের নাম হলো ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বিজ্ঞানীরা ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করছে। আচ্ছা, এখন দেখো, একটা প্রাণী আছে যাদের গর্গনিয়া। গর্গনিয়া একটা প্রাণী নিডারিয়া পর্বের
যাদেরকে সামুদ্রিক পাখা বলা হয়, সি ফ্যান বলা হয়। গর্গনিয়া একটা নিডারিয়া পর্বের প্রাণী যাদেরকে সামুদ্রিক পাখা বা সি ফ্যান বলা হয়, বড় পাখা এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য দেখো। বৈশিষ্ট্যের ভিতরে আমরা সবগুলো বৈশিষ্ট্য পড়ার সময় আমরা কি পড়ি? সংগঠন মাত্রা। প্রথমে আমরা যে জিনিসটা পড়ি সংগঠন মাত্রা, সংগঠন ক্রমমাত্রা। আমরা 4 ধরনের সংগঠন ক্রমমাত্রা পাই। এর মধ্যে আমরা পরিফেরা পর্বে পড়ছিলাম যে শুধু কোষ নিয়ে গঠিত হয়, কিন্তু এই পর্বের প্রাণীরা কিন্তু টিস্যু গঠন করতে পারছে। হ্যাঁ, টিস্যু গঠন করতে পারছে, তার মানে এরা কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী। এবং দেখো এদের কোষগুলো কলা রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এখন প্রতিসাম্য দেখো। প্রতিসাম্য বা সিমেট্রি, কোন ধরনের সিমেট্রি দেখা যায়? আমরা হাইড্রায় কোন ধরনের সিমেট্রি দেখছিলাম? আচ্ছা, এখানে আমরা দেখছিলাম এখানে রেডিয়াস বরাবর কাটা যায়, তার মানে রেডিয়াল সিমেট্রি, মানে ওরিও। রেডিয়াল মানে ওরিও, রেডিয়াল সিমেট্রি, ওরিও প্রতিসাম্য দেখা যায়। আচ্ছা, এখন দ্বিস্তরী। আচ্ছা, দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক আমরা জানি। দেখো দ্বিস্তরী, তাহলে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণীতে স্তর কয়টা থাকবে? 2টা। একটা হলো এক্টোডার্ম, আর একটা হলো এন্ডোডার্ম। এন্ডোডার্ম। আর এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে থাকবে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। আচ্ছা, মেসোগ্লিয়াটা কি? আঠালো পদার্থ। আচ্ছা, তারপরে দেখো নেমাটোসিস ধারণকারী নিডোসাইট কোষ। তাহলে এদের যে কোষগুলো থাকে, এ কোষের মধ্যে এক ধরনের কোষ থাকে যার নাম নিডোসাইট কোষ। আর এই নিডোসাইট কোষের মধ্যে আবার কি থাকে? নেমাটোসিস থাকে। চলো দেখি নিডোসাইট কোষ কোথায় থাকে। আচ্ছা, এই যে দেখো এরকম একটা কোষ, যেটা এটা বাইরে বর্ধিত আসছে, এটাই নিডোসাইটের নেমাটোসিস্ট। আচ্ছা, আমি এখানে এটা বড় করে আঁকছি, দেখো এই যে এটা হলো একটা আদর্শ নিডোসাইট। এটা একটা নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষে কি থাকে? নেমাটোসিস্ট থাকে। নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট কি করে? দেখো এই প্রাণীটার কোর্শিকায় থাকে, এই যে কোর্শিকাগুলোতে থাকে, এবং এই আত্মরক্ষায় অংশগ্রহণ করে। বা খাবার ধরতে চাইলে, একটা প্রাণীকে ধরতে চাইলে এটার মধ্যে একটা রস আছে, হিপনোটক্সিন নামে একটা বিষাক্ত তরল আছে। এই তরলটা নিঃসৃত করে দেয় ওই প্রাণীটাকে, মারা ফেলায়। পরে এই যে নেমাটোসিস্টকে পেঁচায়া ও মুখের ভিতরে নিয়ে আসে এই প্রাণীটাকে। হ্যাঁ, এভাবেই ও নিডোসাইট কোষের মাধ্যমে আত্মরক্ষা, তারপরে খাবার ধরা, এই কাজগুলো করতে পারে। আচ্ছা, এখন যে জিনিসটা পড়বো আমরা, সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আচ্ছা, এই যে আমি এখানে একটা সিলেন্টেরন আঁকছি, সিলেন্টেরনটা কোথায় থাকবে? এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে পড়ে। আচ্ছা, দেখো আমি যদি এই লেয়ারটা হতো এক্টোডার্ম, এই প্রাণীটার এক্টোডার্ম এটা, তারপরেরটা কি? এন্ডোডার্ম, এটা হলো এন্ডোডার্ম। আচ্ছা, এন্ডোডার্মের মাঝখানে এই যে গহ্বরটা, দ্বিস্তরী প্রাণীতে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের পরে মাঝের যে গহ্বরটা, এই গহ্বরটার নামই আসলে সিলেন্টেরন। সিলেন্টেরন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই দ্বিস্তরী প্রাণীর মাঝখানে যে গহ্বর, এই গহ্বরের নাম সিলেন্টেরন। এখন গ্যাস্ট্রোভাস্কুলার কেন বলা হয়েছে? গ্যাস্ট্রো মানে পাকস্থলী, এবং ভাস্কুলার, হ্যাঁ, এদের তো পাকস্থলী নেই, এদের পরিপাক, হ্যাঁ, এবং খাদ্য গ্রহণ, শোষণ, সবকিছু এই গহ্বরের ভিতরে হয়, সিলেন্টেরন গহ্বরের ভিতরে হয়। এই কারণে এদেরকে বলা হয়েছে, এই গহ্বরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আচ্ছা, এই গহ্বরে আরো নাম আছে, ব্লাইন্ড স্যাক, ব্লাইন্ড গাট। যেহেতু একটাই ছিদ্র, এদিকে আর কোনো ছিদ্র নাই, এই কারণে এই নামকরণ দেয়া হয়েছে। দেখো, তারপরে আমরা দেখব বহুরূপিতা বা পলিমরফিজম। আচ্ছা, রূপ। যখন একটা পর্বের প্রাণীর মধ্যেই অনেকগুলা রূপ দেখা যায়,
হ্যাঁ, অনেক ধরন দেখা যায়। এই যে আমি দুইটা ধরন লিখছি, একটা হলো পলিপ, আরেকটা হচ্ছে মেডুসা। আচ্ছা, আমরা একটু তুলনা করব পলিপ এবং মেডুসার মধ্যে। এটা পলিপ, এটা মেডুসা। আচ্ছা, তো এই যে দুইটার ধরন দেখা গেল একটা প্রাণীর ভেতরেই বা একটা পর্বের মধ্যেই। হ্যাঁ, একটা পর্বের প্রাণীর মধ্যে এক ধরনের প্রাণী এমন আর এক ধরনের প্রাণী এমন। হ্যাঁ, এই যে দুইটা ধরন দেখা গেল, এর নামই হলো বহুরূপিতা বা পলিমরফিজম। আমরা একটু পলিপ এবং মেডুসা দেখি। পলিপ কি দেখো, পলিপ হলো এমন একটা দশা যেটা কোর্সিকাগুলো উপরে থাকবে। পলিপ দশায় কোর্সিকাগুলো উপরে থাকবে এবং মেডুসা দশায় কোর্সিকাগুলো নিচে থাকবে এবং বেশি থাকবে। আচ্ছা, আর এখানে দেখো পলিপ দশাটার আকৃতি হচ্ছে সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার আকৃতির, আর এটা হচ্ছে ঘন্টা আকৃতির হবে। হ্যাঁ, তাহলে পলিপ দশার কোর্সিকাগুলো উপরে থাকে, এটা সিলিন্ডার আকৃতির, আর মেডুসা দশার কোর্সিকাগুলো নিচে থাকে, বেশি থাকে এবং ঘন্টা আকৃতির থাকে। আচ্ছা, এখন দেখো পলিপ দশা স্থবির, এরা কিন্তু চলাফেরা করতে পারে না, যেহেতু এদের বেশি কোর্সিকা নাই, এদের বেশি কোর্সিকা আছে, এরা চলাফেরা করতে পারে। পলিপ দশাটা স্থির, এরা চলাফেরা করতে পারে না। আচ্ছা, তো যেহেতু চলাফেরা করতে পারে না, এরা যখন পর্যাপ্ত খাবার পায় তখন এখান থেকে আর একটা প্রাণী তৈরি করতে পারে, মানে অযৌন উপায়ে। কিন্তু এই মেডুসা দশা যেহেতু চলাফেরা করতে পারে, এরা কিন্তু যৌন জনন করতে পারে। এগুলো ছিল পলিপ এবং মেডুসার পার্থক্য। আচ্ছা, এখন দেখো যৌনক্রম। যৌনক্রম জিনিসটা হলো, দেখো উদ্ভিদ এবং প্রাণীতে যখন একটা স্টেজের পরে আরেকটা স্টেজ আছে, দেখো যেমন উদ্ভিদে আমরা পড়ছি যে গ্যামেটোফাইটিক পর্যায়ের পরে স্পোরোফাইটিক পর্যায়ে। হ্যাঁ, এরকম যে দশাটা আসে এটার নামই হলো যৌনক্রম। যেমন এই একই প্রাণীতে পলিপ এবং মেডুসা দশা। হ্যাঁ, আচ্ছা, এটাই হলো অল্টারেশন ইন জেনারেশন। আচ্ছা, তারপরে দেখো মেটাজেনেসিস। মেটাজেনেসিস, জেনেসিস মানে কি? প্রক্রিয়া। মেটাজেনেসিস মানে হলো প্রক্রিয়া। দেখো মেটাজেনেসিস হবে যে এই যে এটা কিন্তু অযৌন জনন উপায়ে পলিপ তৈরি হয় এবং যৌন জনন উপায়ে মেডুসা তৈরি হয়। তো এই যে পলিপ দশাটা আগে তৈরি হয়, অযৌন জননটা আগে হয়। কিসের আগে হয়? যৌন জননের আগে হয়। তো এই ধরনের জননকেই, জননের যে প্রক্রিয়াটা, একেই বলা হয় মেটাজেনেসিস। মেটাজেনেসিস। আচ্ছা, এখন আমরা একটু লার্ভা দেখি। দেখো লার্ভা হচ্ছে প্লানুলা। প্লানুলা মানে তলটা প্লেন, একবারে প্লেনের মতো। আমি যে প্লানুলা লার্ভাটা আঁকছি, দেখো প্লেনের মতো। প্লেনের মতো প্লানুলা লার্ভাটা, এটা কিন্তু অল্প অল্প সিলিয়া আছে এবং এরা কিন্তু মুক্ত সাঁতারু। এখন এটা লার্ভাটা মুক্ত সাঁতারু থাকে, পরবর্তীতে ও যখন বয়স্ক হয় তখন একবারে স্থবির হয়ে যায়, এরকম পলিপ দশা। তখন ও গিয়ে লার্ভাটা সাঁতার কাটতে কাটতে গিয়ে একটা গাছের ডাল বা যে কোনো জায়গায় লাইগা একটা মানে স্থির হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, তাইলে নিডারিয়া পর্বের থেকে এইটুকু পড়লেই চলবে আশা করি। থ্যাংক ইউ।